নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ ব্যাংকের তরফ থেকে যারা তোমরা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য এটা সবথেকে বড় কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেখানে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের সামনে যে ক্লার্কের নিয়োগ করা হবে সেই ক্লার্কের ব্যাপারে বিস্তারিত কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। যাবতীয় ইনফরমেশন তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এটি একদম কারেন্ট একটি আপডেট, যেখানে তোমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ব্যাংকের ক্লার্কের যে ইনফরমেশন তার সাথে সাথে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন, বয়স কি থাকবে, ক্লার্ক থেকে তোমরা প্রমোশন হয়ে কোন পোস্টে তোমরা যেতে পারবে, এবং তোমাদের কি কি রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, এবং এবারে যে নতুন নতুন কী সব আপডেট আছে, যেটা 2024-এ যেসব আপডেটগুলো তোমরা দেখতে পাবে, সব কিছু ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রয়াস করে তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ইনডেন্টেড নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেটি হচ্ছে ব্যাংকের ক্লার্ক রিগার্ডিং। তো এই নোটিফিকেশনের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে, কি আপডেট আছে, সব কিছু ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে সার্কুলার নাম্বার, এই নাম্বারটি দেওয়া আছে এবং তোমাদের এই ডেটে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ 8,704টি শূন্যপদে ক্লার্ক পদে নিয়োগ করা হবে এবং 2024-25। এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে অ্যাজ পার দ্য ইন্ডেন্টস প্লেস বাই দ্য ব্যাংক, IBPS ডিক্লেয়ার করেছে যে রেজাল্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ টোটাল 8,704টি শূন্যপদে ক্লার্কে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের বলছে আফটার আওয়ার এগিটেশন অ্যান্ড দ্য এফোর্টস বাই আওয়ার ইউনিয়নস ইন দ্য কনসার্ন ব্যাংকস, ইন্ডেন্টস ওয়ার রিভাইজ টু 8,704টি মতো শূন্যপদে তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এখানে কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই বাদ দিয়ে কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি গণনা করা হয়েছে, যেখানে 8,704টি মতো তোমাদের শূন্যপদ থাকবে। এখানে তোমাদের কোন কোন ব্যাংক সেটা একবার দেখে নাও। দেখো কোন কোন ব্যাংকের জন্য কত ভ্যাকেন্সি, যেটি সেন্ট্রাল ব্যাংকে 2,000 মতো শূন্যপদ থাকছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1,866টি, ইন্ডিয়ান ব্যাংকে 1,134টি, ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে তোমাদের 1,000টির মতো শূন্যপদ, কানাড়া ব্যাংকের জন্য 1,000টি শূন্যপদ, ব্যাংক অফ মহারাষ্ট্রের জন্য 600টি শূন্যপদ, ইউকো ব্যাংকের জন্য 415টি শূন্যপদ, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের জন্য 354টি শূন্যপদ এবং ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য 335টি মতো শূন্যপদ। অর্থাৎ টোটাল শূন্যপদ 8,704টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের পরবর্তী যেগুলো সিট অ্যালোকেট করা হয়েছে, সেই সিট অ্যালোকেটের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে। তোমরা চাইলে তোমরা ত্রিপুরার জন্য যারা আবেদন করবে, ত্রিপুরাতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 36টি মতো শূন্যপদ আছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, আমি ওয়েস্ট বেঙ্গলেরটাও দেখাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাদের 587টি মতো শূন্যপদ আছে। তোমরা চাইলে আদার স্টেটেও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেগুলো কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি টেবিলে ভাগ করা আছে। এগুলো সম্পূর্ণ তোমরা ডিটেলস ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এবার চলো আমরা গুরুত্বপূর্ণ স্লাইডে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন, ঠিক আছে, একদম A to Z সম্পূর্ণ, এবং প্রমোশন কেমন আছে। তোমরা ধরো তোমরা ক্লার্ক পদে তোমরা চাকরি পেয়ে গেলে, চাকরি পাওয়ার পরে তোমরা কত বছরের মধ্যে তোমরা কোন পোস্টে যেতে পারবে, কত আপার পোস্ট পর্যন্ত হাইয়েস্ট যেতে পারবে, সব কিছু ডিটেলস ইনফরমেশন A to Z সম্পূর্ণ তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো চলো পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি, স্কিপ করো না। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও, তোমাদের জন্যই কিন্তু বানানো। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে IBPS ক্লার্ক রিক্রুটমেন্ট 2024। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে
এবং তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। এটা প্রাথমিক লেভেলের আমি তোমাদের দেখাচ্ছি, এরপরে তোমাদের ডিটেলস তোমাদের বলবো। যারা যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করা আছে বা বিটেক বা এমটেক যাদের করা আছে তারা কি আবেদন করতে পারবে নাকি, ঠিক আছে, যাদের পলিটেকনিক করা আছে তারা আবেদন করতে পারবে নাকি সেটাও তোমাদের বলবো। এবং সবথেকে বড় কথা, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে যারা পলিটেকনিক করেছে তারাও আবেদন করতে পারবে নাকি, এবং কম্পিউটারের কোনো যোগ্যতা লাগবে নাকি সেটাও তোমাদের বলবো। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি হচ্ছে 8704টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। সেই বয়স কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে 1/7/2024 হিসাবে। ওকে, এখানে দেখো তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে তোমার বয়স কিন্তু 20 থেকে 28 বছর। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি বিলং করো তাহলে তোমার এর বয়সে কিন্তু আরও 5 বছর ছাড় পাবে। এবং তুমি যদি ওবিসি কমিউনিটি থেকে বিলং করো তাহলে এই বয়সে তোমরা আরও 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, এখানে কিন্তু পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে। সব কিছু বলবো স্টেপ বাই স্টেপ। দেখো এখানে দেখো তোমাদের বেতন কিন্তু ইনিশিয়ালি পজিশনে তোমাদের যে বেতন থাকবে সেটি হচ্ছে তোমাদের 29,453 টাকা মতো তোমাদের বেতন থাকবে। বেতন স্ট্রাকচারটাও তোমাদের দেখাচ্ছি। এরপরে হচ্ছে তোমাদের আবেদন মূল্য, সেখানে হচ্ছে 850 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে। যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারা 175 টাকা আবেদন মূল্য দেবে। তোমাদের আবেদন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ibps.in, এখানে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের বলবো। পরবর্তী হচ্ছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি বলা আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, অর্থাৎ তুমি যদি আর্টস থেকে হও বা সায়েন্স থেকে হও বা কমার্স থেকে হও, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের যে কোয়ারিগুলো থাকবে, আমি জানি তোমরা প্রত্যেকে এখানে একটা কোয়ারি করবে, সেটা হচ্ছে যে স্যার আমার বিটেক যোগ্যতা আছে, আমি কি আবেদন করতে পারি? তো যাদের বিটেক যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, কারণ সেটা কিন্তু সমতুল্য, গ্র্যাজুয়েশনের সমতুল্য, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং সঙ্গে আমার পলিটেকনিক ডিপ্লোমা করা আছে। ঠিক আছে, পলিটেকনিক ডিপ্লোমা আমার করা আছে, তাহলে কি আমি আবেদন করতে পারি? না, তুমি আবেদন করতে পারবে না। ঠিক আছে, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে তুমি পলিটেকনিক ডিপ্লোমা করেছো, তুমি কিন্তু আবেদন করতে এখানে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা বুঝে গেছো। বা আইটিআই কোনো যোগ্যতা থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে না। এখানে তুমি বিটেক হোক, এমটেক হোক বা তোমার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হোক, তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট এই দুটোই কিন্তু প্রয়োজন যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, এগুলো কিন্তু প্রয়োজন আছে অনলাইন রেজিস্ট্রেশনের সময়। এরপর হচ্ছে তোমাদের কম্পিউটার লিটারেসি। দেখো কম্পিউটার নলেজের কথা কিন্তু উল্লেখ করা আছে, বলা হচ্ছে অপারেটিং ওয়ার্কিং নলেজ কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ এটা কিন্তু অত্যাবশ্যক, তোমাদের কিন্তু এই ব্যাপারে জ্ঞান থাকতে হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ টু সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি যদি কম্পিউটার অপারেশন তোমাদের যদি থাকে বা ইনফরমেশন টেকনোলজি যে কোনো একটি ওয়ান অফ দ্য সাবজেক্ট নিয়ে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবার তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার স্কুলেতে আমার স্পেশাল আলাদাভাবে কিন্তু কোনো কম্পিউটারের যোগ্যতা করা নেই, মানে সার্টিফিকেট বা ডিপ্লোমা করা নেই, কিন্তু আমার স্কুলেতে একটা সাবজেক্ট ছিল যেখানে আমাদের কম্পিউটার ছিল, তাহলে কি আমি আবেদন করতে পারি? নিশ্চয়ই পারবে, কোনো অসুবিধা নেই। সেটা তোমার গ্র্যাজুয়েশনে যদি সাবজেক্টে কম্পিউটার থাকে তাহলেও পারবে, বা আইটি যদি থাকে তাহলেও পারবে, বা তোমার যদি উচ্চ মাধ্যমিকে থাকে তাহলেও পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু তার রেজাল্টটা কিন্তু তোমাকে শো করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রফিসিয়েন্সি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটার ব্যাপারে কিন্তু বলা আছে রিড রাইট স্পিক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা কিন্তু একটুখানি কিন্তু ভাইটাল আছে। তোমরা ভ্যাকেন্সি দেখে যেখানে সেখানে কিন্তু আবেদন করে দেওয়ার কিন্তু তোমাদের একটা প্রবণতা জাগতে পারে, কিন্তু যেখানে আবেদন করবে সেখানকার কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা তোমাকে মাথায় রাখতে হবে। ধরো তুমি গুয়াহাটিতে আবেদন করছো, গুয়াহাটিতে কি ল্যাঙ্গুয়েজ আছে? গুয়াহাটিতে কিন্তু তোমরা বাংলা পাবে, ল্যাঙ্গুয়েজ পাবে, অসমিয়া ল্যাঙ্গুয়েজ পাবে, এইসব পাবে, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু বাংলা আছে।
নিশ্চিন্তে আবেদন করতে পারো, ত্রিপুরাতে আবেদন করতে পারো, কারণ ওখানেও বাংলা ল্যাঙ্গুয়েজ। কিন্তু তুমি এমন একটা জায়গায় আবেদন করলে যেখানে বাংলা ল্যাঙ্গুয়েজের কোনো চান্সই নেই, মানে সাউথের দিকে আবেদন করে দিলে, তাহলে তো তোমার অসুবিধা হবে, কমিউনিকেশন করতে অসুবিধা হবে, কোনো তোমার কাস্টমারদের সঙ্গে কথা বলতে তোমার অসুবিধা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সেটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে যেটি হবে সেটি প্রিলি এক্সাম হবে, তারপরে দ্বিতীয় যেটি থাকছে সেটি হচ্ছে মেন এক্সাম থাকছে। এখানে তোমাদের বুঝতে পারছো, এখানে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু তোমাদের এই প্রিলি আর মেনের ভিত্তিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমাদের নেই, ইন্টারভিউ নেই, শুধুমাত্র প্রিলি আর মেন থাকছে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে প্রিলির ক্ষেত্রে কি সিলেবাস থাকছে। দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 30 কোশ্চেন থাকবে, 30 মার্কসের, 20 মিনিট সময় পাবে। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার ওপর 35 কোশ্চেন থাকবে, 35 মার্কসের, 20 মিনিট সময় পাবে। তারপরে হচ্ছে রিজনিং থাকছে, যেখানে 35টি কোশ্চেন থাকবে, 35 মার্কসের, 20 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে টোটাল তোমাদের 100 কোশ্চেন, 100 মার্কস এবং 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। এরপরে তোমরা কোয়ালিফাইড হওয়ার পরে তোমরা পরবর্তী স্টেপে যাবে, যেটি হলো তোমাদের মেনের ক্ষেত্রে কি সিলেবাস থাকছে, যেটা হচ্ছে তোমাদের জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, 50 কোশ্চেন, 50 মার্কসের, যেখানে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমাদের পেপারটা হবে। এবং পরবর্তী যেটি হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে 40 কোশ্চেন, 40 মার্কসের। ঠিক আছে, এবং এখানেও কিন্তু ইংলিশে থাকবে অবভিয়াসলি। তো তারপর রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, সেখানেও কিন্তু 50 কোশ্চেন, এখানে কিন্তু তোমাদের 50 মার্কসের এটা হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেখানেও কিন্তু 50 কোশ্চেন, 50 মার্কসের হবে। তো টোটাল তোমাদের 190 কোশ্চেন, তোমাদের 200 মার্কসে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে, যেখানে তোমরা টোটাল যে সময়টা পাচ্ছ 160 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট নোটে কি বলা হয়েছে, মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট মেন এক্সামিনেশন উইল বি কনসিডার দ্য শর্ট লিস্ট দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ বুঝতে পারছো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে মেনের এক্সামের যে তোমরা স্কোরটা তুলতে পারবে সেই স্কোরের ভিত্তিতে। ঠিক আছে, এবং দেখো এখানে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে। এটা কিন্তু প্রিলি মেন দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু এইরকমই তোমাদের সিলেবাস থাকবে। তোমরা ভিডিওটাকে পজ করে একবার সিলেবাসটা দেখে নিও, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে প্রিলি আর মেন এক্সামের সেন্টার কোথায় পড়বে। যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তাদের ব্যাপারটা আগে ক্লিয়ার করি। দেখো তোমাদের প্রিলি, এটা হলো প্রিলির ক্ষেত্রে তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পাবে, এবং মেনের ক্ষেত্রে এটা হলো মেনের ক্ষেত্রে তোমরা কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার পাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা প্রিলির ক্ষেত্রে, আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা, প্রিলি আর এটা হলো তোমাদের মেন। প্রিলির ক্ষেত্রে দেখো আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়িতে পাবে। আর মেনের ক্ষেত্রে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এইসব জায়গায় কিন্তু পাবে। এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটা হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ। ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি তোমরা কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ কিন্তু পাবে, কোনো অসুবিধা নেই। ইংলিশ, হিন্দি কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, তোমরা অনেকেই জানো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ এবং হিন্দি থাকবে, কিন্তু বাংলাও কিন্তু তোমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, সেটি হচ্ছে তোমাদের বেতনের স্ট্রাকচারটা কি। দেখো বেসিক পে হচ্ছে তোমাদের 19,900 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স যেটা থাকবে সেটা হচ্ছে 5,209 টাকা 82 পয়সা। তারপরে স্পেশাল অ্যালাউন্স থাকবে সেটি 4,118 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকবে, তোমাদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স হচ্ছে 757 টাকা 8 পয়সা। তারপরে সিসিএ থাকবে, সিসিএতে কিছু থাকবে না। তারপরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 2,039 টাকা 75 পয়সা। গ্রস পে হচ্ছে 32,024 টাকা 65 পয়সা। আর ডিডাক্ট হবে এনপিএস ফান্ড এবং ইউনিয়ন ফিজ হিসাবে তোমাদের 2,570 টাকা 98 পয়সা তোমাদের ডিডাক্ট হয়ে যাবে। তারপরে তোমরা নেট পে যেটা হাতে পাবে সেটা হচ্ছে 29,453 টাকা 67 পয়সা। পুরো স্ট্রাকচারটা বুঝে গেছো, এই হচ্ছে তোমাদের কিন্তু স্ট্রাকচার থাকবে বেতনের, মানে একদম শুরুতে যে বেতনটা পাবে সেটাই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরলাম। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ভিডিও কিন্তু তো পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের প্রমোশন। অনেকের তোমাদের প্রশ্ন একটা থাকে যে স্যার আমি ক্লার্কে যে
জয়েন করব, ক্লার্কে কি ক্লার্কেই থেকে যাব, কত বছর পরে আমাদের সুযোগ থাকবে আমাদের আপার পোস্টে যাওয়ার, এবং কোন পোস্টে আমরা পরে মানে আপার পোস্টে কত অবধি পর্যন্ত যেতে পারবো। তো এখানে দেখো সব কিছু এখানে বলা আছে। ব্যাংক ক্লার্কে তুমি জয়েন করলে, তারপরে তোমাদের কিন্তু সময় লাগবে, এখানে সময়সীমা দেখতে পাচ্ছ মিনিমাম 2 বছর তোমাকে কিন্তু সার্ভিস করতে হবে পরবর্তী যে প্রমোশন লেভেলে যাওয়ার জন্য। এখানে তোমাদের ব্যাংক ক্লার্কে গেলে তারপরে তোমরা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তোমরা চলে যাবে হচ্ছে অফিসার লেভেলে চলে যাবে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে চলে যাবে, তারপরে তোমরা ম্যানেজারে যাবে, তারপরে তোমরা সিনিয়র ম্যানেজারে যাবে, তারপরে চিফ ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার আর জেনারেল ম্যানেজার। অর্থাৎ বুঝতে পারছো অনেক কিন্তু সময়সীমার ব্যাপার আছে। তো এত অবধি কিন্তু পৌঁছানো কিন্তু সম্ভব নয়। যেটা সত্যি কথা বলতে গেলে ক্লার্ক থেকে তোমরা যে পোস্ট পর্যন্ত হাইয়েস্ট যেতে পারো সেটা হচ্ছে তোমাদের এই ম্যানেজার পর্যন্ত। ম্যানেজার পর্যন্ত যাওয়াটা কিন্তু একটা পসিবল আছে, কিন্তু এর বাইরে বা মানে খুবই যাওয়া যায় না তা নয়, যাওয়া যায়, কিন্তু সেটার জন্য কিন্তু অনেকটা বয়সটা ম্যাটার করে, যে কত বয়সে তুমি চাকরিটা পাচ্ছ, কতটা সময়সীমা পাচ্ছ, যে এখানে যাওয়ার জন্য কতটা তুমি খাটতে পারছো, নিজেকে আরও তৈরি করতে পারছো, সেটার ওপর অনেক কিছুর ওপর কিন্তু এটা ডিপেন্ড করে। ঠিক আছে, তার জন্য ওরকম বলে কোনো লাভ নেই, কারণ সময় লাগে, কারণ অত উঁচু পোস্টে আপার পোস্টে যেতে সময় কিন্তু লাগে। ঠিক আছে, অর্থাৎ ক্লার্ক থেকে জেনারেল ম্যানেজারে যাওয়াটা কিন্তু খুবই অসম্ভব একটি মানে ব্যাপার, যেখানে তোমরা হাইয়েস্ট তোমরা ম্যানেজার পর্যন্ত কিন্তু যেতে পারো। আবার অনেকেই এরকম হয় যে মানে ক্লার্ক থেকেই কিন্তু রিটায়ার হয়ে যায়, আবার ক্লার্ক থেকে হয়তো তারা হয়তো অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে খুব জোর যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, এটা হচ্ছে তোমাদের প্রমোশন লেভেল থাকে, এগুলো ভালো করে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের আইবিপিএসের তোমাদের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে। তো এখানে দেখো জুন 2024-এ তোমরা এর টেন্টেটিভ একটি নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে সেটি জুলাই 2024, এবং আইবিপিএস ক্লার্কের যে প্রিলি এক্সাম সেটি হবে 24 তারিখ, 25 তারিখ, 31শে আগস্ট। ঠিক আছে, আর তোমাদের মেন এক্সামটা যেটা কন্ডাক্ট হবে 13ই অক্টোবর 2024। তোমরা জানো ব্যাংকে কিন্তু রেল বা অন্যান্য কোনো পরীক্ষার মতো নয়, খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়, অর্থাৎ খুব দ্রুত কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে যায়। আমি চাই যেন এরকমই পরীক্ষার মতো করে, এরকমই ধাঁচে ব্যাংকের মতো করেই যেন অন্যান্য পরীক্ষাগুলোও যেন এরকমভাবেই হয়, কারণ এটাই আমরা প্রত্যেক যারা তোমরা অ্যাসপিরেন্ট আছো তোমাদের প্রত্যেকেরই একটাই চাওয়া, যে পরীক্ষার স্বচ্ছতার সাথে সাথে পরীক্ষার জন্য যেন 2 বছর 3 বছর যেন অপেক্ষা করে না থাকতে হয়, যেন পরীক্ষা যেন যে বছরে রিক্রুটমেন্ট বেরোবে সেই বছরেই যেন অ্যাটলিস্ট যেন তোমাদের মানে ফাইনাল প্যানেলটা যেন তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার, কিন্তু আমার বা তোমাদের চাওয়াতে তো সব কিছু হয় না, সব কিছু হয় হচ্ছে যারা এগুলোকে সিলেক্ট করে বা যারা এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে যারা কন্ট্রোল করে তাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। ঠিক আছে, যাই হোক, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য প্রয়াস রাখে যে তোমাদের জন্য কমপ্লিট অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে কিন্তু বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।